এই মঞ্জিলে অনেক সমস্যা আছে, এখনই পালিয়ে যান, জান কো খতরা হবে। ইয়াঘুতের কাছে আত্মা জিম্মি রাখতে হয়, তবে নিজের আত্মা না, আপনার নিকটতম আত্মীয় যিনি মারা গেছেন তাঁর আত্মা। কেন? জ্যান্ত মানুষের আত্মায় কি সমস্যা? অল্প দিনের মধ্যে খুব বড় কোনো বিপদে পড়বেন আপনি। ভয়ানক প্রাচীন এক অপশক্তির প্রভাব পড়েছে আপনার উপর। সমালোচনা কিরায় আপনাদের স্বাগত। শুনছেন ডক্টর মোহাম্মদ আলমগীর তৈমুরের কাহিনী ইয়াঘুত রত্ন ভাণ্ডার। আনা হাশেমের সাথে পরিচয় হওয়ার পর থেকে হুড়মুড় করে টাকা আসতে লাগলো। ঘটনাটা কিভাবে ঘটলো সেইটা বলি। জগন্নাথ কলেজ থেকে ফিলোসফিতে মাস্টার্স করে ফ্যাফ্যা করে পথে পথে ঘুরছিলাম। জমানো টাকা যাচ্ছিল চাকরির দরখাস্তের পে অর্ডার আর ব্যাংক ড্রাফট করতে করতেই শেষ। তার উপর যাতায়াতের খরচা, বাইরে খাওয়া, কতদিনের থাকে। প্রথমে থাকতাম পুরনো ঢাকার বাবু বাজারের এক মেসে। 2 মাসের মেস ভাড়া বাকি রেখে পালিয়ে গেলাম নদীর ওপারে কেরানীগঞ্জে। মনে মনে বললাম, চাকরি যদি কখনো হয় তখন মাইনেও পাবো, আর পেলে বাকি শোধ করে যাবক্ষণ। বাবু বাজারের মেসে ছিলাম প্রায় 4 বছর। এই দীর্ঘ সময় চষে ফেলেছি চারিদিকের যত জায়গা। প্রথমে পুরনো ঢাকার অলিগলি, তারপর কামরাঙ্গীর চর, আর নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকা। তখনই খেয়াল করি বুড়িগঙ্গার ওধারটাতে নদীর কোল ঘেঁষে এনতার সমিল। প্রতিটাতেই কম করে হলেও মিস্ত্রি সহ 10-12 জন করে লেবার। এরা থাকে মিলের সাথেই লাগোয়া বিরাট দোচালা টিনের ঘরে। প্রথম চান্সটা নিলাম এখানেই। থাকতে গেলাম বুড়িগঙ্গার ধারে সমিলের লেবারদের সাথে। সৈয়দ অ্যান্ড সন্স সমিল, তার পাশে রাস্তার দিকে মুখ করা বড় একটা টিনের দোচালার নিচে সারি সারি চৌকি, মেঝেতে স্রেফ ইট পাতা, প্লাস্টার ফাস্টারের কোনো বালাই নেই। পিছন দিকে রান্নাঘর পেরিয়ে কলতলায় গোসলখানা, একদিকে ছাদ খোলা টয়লেট, চৌকির উপর খেজুর পাতার পাটি, তেল চিটচিটে বালিশ, আর ভয়াবহ নোংরা মশারি। মশারি ছাড়া শুয়ে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা হয়তো আছে, তবে মশারি খাটিয়ে শুলে যক্ষা অবধারিত। বস্তিতে চল ভাঙা বউ আর আন্ডাকান্ডা নিয়ে মুটে আর রিক্সাওয়ালারা আলাদা আলাদা ঘরে থাকে, আর এখানে বড় একটা ঘরের নিচে একসাথে থাকে ব্যাচেলাররা। পার্থক্য এইটুকুই, বিছানা, বালিশ, মেঝে সব কিছুর ওপর কাঠের গুঁড়োর মিহি চর পড়ে আছে। মেসে থাকতে হলে 1 মাসের ভাড়া অগ্রিম দিতে হয়, খেতে চাইলে সেই টাকাও। আমার পকেটে তখন 57 টাকা 8 আনা। এর সাথে শেষ সম্বল একটা অ্যাংলো সুইস হাত ঘড়ি। এই দম দেওয়া ঘড়িটা বাবার খুব প্রিয় ছিল। সারা জীবন প্রাইমারি স্কুলে মাস্টারি করে বহু কষ্টে 2 আনা 4 আনা জমিয়ে শেষমেশ 150 টাকা দিয়ে এই একটাই শখের জিনিস কিনতে পেরেছিলেন বাবা। আমার বাবা মার আবার সেই আমলের লাভ ম্যারেজ। মা হিন্দু, বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে এসে বিয়ে করেন বাবাকে। সে কারণে শ্বশুর বাড়ি থেকে একটা সুতোও পাননি বাবা। বছর 2 আগে রোগে ভুগে ভুগে গত হওয়ার আগে ঘড়িটা দিয়ে বাবা বললেন, আরে খোকন, কিছুই তো রেখে যেতে পারলাম না, তোর জন্যে আমার শেষ সম্বল এই ঘড়িটা রাখ, হাতে দিস,
সয় সম্পত্তি বলতে ট্রাভেল ব্যাগে কিছু পুরনো কাপড় চোপড়, শেভিং কিট, টুথপেস্ট, টুথব্রাশ। আমি দেখতে শুনতে খারাপ না, লম্বা চওড়া, মিডিয়াম স্বাস্থ্য, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। সমিলের সামনে গিয়ে দেখি 3 জন লেবার আম গাছের মোটা গুঁড়ি ঠেলছে। ঠেলা শেষে ছোট ছোট কাঠের গুলির ওপর গুঁড়িটা উঠিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো লোকগুলো। তাদেরকে জিজ্ঞেস করে জানলাম মেসে থাকতে গেলে হেডমিস্ত্রির পারমিশন লাগবে। কি আর করা, দেখা করতে গেলাম হেডমিস্ত্রির সাথে। সে তখন ছোট আকারের দম দেওয়া ফার্নেসে ছিঁড়ে যাওয়া বেল্ট করাত পিতলের পাতি দিয়ে জোড়া লাগাচ্ছে। জোড়া দেওয়া শেষ, এবার ফাইল দিয়ে ঘষে জোড় মসৃণ করার পালা। কাজটা সহকারীকে দিয়ে আমার দিকে চোখ তুলে তাকালেন হেডমিস্ত্রি। পরনে মোটা স্যান্ডো গেঞ্জি, কালো রঙের মোটা সুতি কাপড়ের প্যান্ট। তখনও এদেশে জিন্স আসেনি। ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, মাথায় আধ খাওয়া চাঁদের মতো টাক, ভাঁজ পড়া মুখে খোঁচা খোঁচা দাড়ি আর ঝুলো গোঁপ। গা, মাথা, গেঞ্জি, প্যান্ট মায় পায়ের ক্যাম্বিসের ছেঁড়া কেটস অব্দি কাঠের গুঁড়োয় মাখামাখি। লালচে জমিনে কালো চোখের মণি তুলে আমার দিকে তাকালেন মিস্ত্রি সাহেব। বাজখাঁই গলায় জিজ্ঞেস করলেন, কেডা আপনি? আমি একজন আজনবী। পরিষ্কার পোশাক আশাক, চেহারায় লেখাপড়ার ছাপ আর শুদ্ধ ভাষায় কথাবার্তা শুনে মিলের হেডমিস্ত্রি খানিকটা নরম হলো। আপনি কি গ্রাম থেকে আইছেন? জি না, MA পাশ করে চাকরি খুঁজছি। আগে কই থাকতেন? ডাহাত? জি। এখানে আলেন যে বড় বিষয় কি? ওখানে মেস ভাড়া বেশি, কুলাতে পারছি না। খালি না খাইবে না? থাকা খাওয়া দুটোই। সিট ভাড়া হইলে গিয়া ধরেন 100 টাকা, খাওন 300, এই হলো গিয়ে আপনার 400 টাকা। টাকাটা অ্যাডভান্স দেওয়ান লাগবো। জি আচ্ছা। তারপর শিরিঙ্গে চেহারার বছর 15 বয়সী এক ছেলের দিকে তাকিয়ে হেডমিস্ত্রি বলল, কালো, এই মিয়ারে সিট দেখা দে। সিট ফিট দেখে সেটার ওপর ব্যাগ রেখে আবারও কালু আমাকে নিয়ে এলো হেডমিস্ত্রির কাছে। জায়গা দেখছেন? জি। পছন্দ হয়েছে? জি হয়েছে। এইবার টাকা দেওয়ার পালা। হেডমিস্ত্রি আমার দিকে তাকিয়ে আছে। কোনো রকমে বললাম, আসলে হয়েছে কি, দেশ থেকে টাকা আসার কথা, শীঘ্রই এসে পড়বে, কয়েকটা দিন যদি সময় দেন। আগেই বলেছি, প্রথম থেকেই মিস্ত্রি সাহেব কিছুটা নম্র হয়েছিলেন। আমার ব্যাখ্যা শুনে বুড়িগঙ্গার দিকে উদাস চোখে চেয়ে রইলেন খানিকক্ষণ। কি খেলা করছে তার মনে? মনে এলো কিশোর কুমারের সেই বিখ্যাত গান, এত জান তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না। তবে হেডমিস্ত্রি কথা বললেন। বুঝি আপনার কাছে টাকা পাওয়া নাই। যাও, জবান দিয়া ফেলাইছি আর থাই নেই। অভিজ্ঞতা থেকে দেখেছি, খেটে খাওয়া মানুষদের ভিতর দয়া মায়া অনেক, প্রচণ্ড এক ফেলো ফিলিং কাজ করে এদের মধ্যে। এই জিনিসটা সচ্ছল লোকেদের ভিতর নেই। যার যত বেশি টাকা সে তত বেশি অনুদার। মেসে খাওয়ার মেনু দিন প্রতি মোটামুটি একই রকম। সকালে আলু ভর্তা দিয়ে মোটা চালের গরম ভাত, দুপুরে সবজি দিয়ে রান্না নলা মাছ, রাতে আলু দিয়ে রাঁধা ডিমের ঝোল। 3 বেলাতেই ডাল কমন, সেই সাথে পটল, কুমড়ো কিংবা উস্তে ভাজি। দিনে বিছানায় শুয়ে গড়ানোর কোনো সুযোগই নেই। করাত দিয়ে কাঠ কাটার কান ফাটা আওয়াজের সাথে তাল পাকা গরম। শুধু রোববারটা আলাদা। ওই দিন সকালে খেয়ে দিয়ে সব থেকে ভালো কাপড়টা পরে
লেবাররা ঢাকায় বেড়াতে যায়, সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, হোটেলে ভালো মন্দ খায়, হলে গিয়ে সিনেমা দেখে, তারপর লেনদেন ফুরুলে সন্ধ্যের সময় সব পাখি ঘরে ফেরে। তবে হেডমিস্ত্রির কথা আলাদা। আটি বাজারের ওদিকে কোথায় যেন তাদের এক শুঁড়িখানা আছে। ওস্তাদ সারাদিন ওই শুঁড়িখানাতে কাটান। ওই দিনটাতে, অর্থাৎ রোববারে, বিছানায় শুয়ে বসবাস করি আমি। খবরের কাগজ বার করে খুঁটিয়ে পড়ি, চাকরির বিজ্ঞাপন দেখি। সেই যে প্রথম দিন টাকা চেয়েছিল, তারপর আর টাকার কথা তোলেনি হেডমিস্ত্রি। হয়তো ভেবেছে টাকা মেরে আর যাবে কোথায়, থাকুক যে কদিন থাকতে চায়। তবে আমি আসার পর একটা কাজের বেশ সুবিধে হয়েছে এদের। বাড়ি থেকে চিঠি আসলে কিংবা সেখানে চিঠি পাঠাতে হলে আমায় স্মরণ করে তারা। চিঠি লেখার পড়া ছাড়াও মানি অর্ডার ফর্মও পূরণ করে দেই। সেই সাথে জনপ্রতি মেসের মিল আর বাজারের হিসেব। কালুকে নিয়ে বাজারও করি মাঝে সাঝে। তো ঘটনাটা ঘটল অমনি এক রোববারে। সকাল 10টার মতো হবে। আধবুড়ো এক গোমস্তা টাইপের লোক রিক্সা থেকে নামলো মিলের সামনে। ভীষণ ফর্সা, কোলগাল চেহারা, চোখে শিঙের ফ্রেমের চশমা, পরনে মলমলের পাঞ্জাবি, পায়ে ট্যান কালারের পামশু। এদিক ওদিক চেয়ে খুঁজতে লাগলো কারো দেখা পাওয়া যায় কিনা। আমি তখন মিলের সামনে চায়ের দোকানের বেঞ্চিতে বসে চা খাচ্ছি। লোকটাকে দেখে এগিয়ে গেলাম। কাউকে খুঁজছেন? মিলে কই আছে? হ্যাঁ, লোকটার কথায় কেমন একটা দেহাতি টান। এ বিহারি নাকি? বললাম, না, আজ রোববার, সাপ্তাহিক ছুটির দিন, মিল বন্ধ, লেবাররা সব বাইরে। মুখ দিয়ে চ্যাক করে শব্দ করে ভদ্রলোক বললেন, মুশকিল হলো দেখছি। আমি এখানেই থাকি, কী ধরনের সমস্যা বললে হয়তো সাহায্য করতে পারতাম। কিছু কাঠের দরকার আছে। কাঠের তো কোনো অভাব নেই এখানে। বিকেলের দিকে অনেক কর্মচারী ফিরে আসে, তখন একটা ব্যবস্থা হতে পারে। जो কাঠ আমি খুঁজছি সেটা মিলবে কি না ওই হলো আসলি বাধা। কিসের জন্য কাঠ খুঁজছেন আপনি? ফার্নিচার, না শাটারিং, নাকি সাধারণ কাজের জন্যে? ফার্নিচার। ও আচ্ছা, কাঁঠাল, সেগুন, গামারি, গর্জন, নাকি শিলকড়ুই? না 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 না, ও সব কিছু নাই। আমার চাই শাল। হ্যাঁ, রক্ত শাল। ওটা কি মিলবে এখানে? আমি ঠিক বলতে পারবো না, ও কাঠ তো মনে হয় দুর্লভ। ঠিক আছে, এক কাজ করেন, আপনার বাসার ঠিকানাটা রেখে যান, কাল আমি নিজে গিয়ে জানিয়ে আসবো, কেমন? রাতে খেতে বসে হেডমিস্ত্রিকে খুলে বললাম সব ঘটনা। হেডমিস্ত্রি জানালো, এই কাঠ তো সহজে মিলতো নাই, এক কাম করুন লাগবো। নদীর হেই পারে কাঠের আড়ত আছে, পুরানো দালানের বিম বরকাও বেসে, রক্তশালের বিম মেলতেও পারে। ওখানে গিয়ে খুঁজতে হইব। আমাকে এখানে মেলা কাম, আড়তে আড়তে এখন ঘুরবো কেটে। পরদিন সকালে নদীর ওপারে গিয়ে খোঁজ নিলাম শুধুই সাইজ কাঠ বিক্রি করে এমন আড়তগুলোয়। ছোট একটা আড়তে পাওয়া গেল বিক্রমপুর জমিদার বাড়ি থেকে খুলে আনা রক্তশালের কড়ি বর্গা। ভীম মোটা এক একটা কড়ি 1 ফুট বাই 1 ফুট সাইজের, লম্বাই 15 ফিট, বর্গা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, লম্বাই 4 ফিট। আলকাতরা মাখানো কাঠের বয়স প্রায় 200 বছর, কিন্তু এখনো ঘুম ধরেনি একটাতেও। এই কাঠ সিএফটিতে বিক্রি হয় না, বিক্রি হয় পিস হিসেবে। কড়ি বা বিম 150 টাকা, বর্গা 30। দাম দর জেনে ছোট এক টুকরো স্যাম্পেল হাতে করে গেলাম বুড়োর দেওয়া ঠিকানায়। জায়গাটা 400 বছর আগে সুবাদার ইব্রাহিম খাঁর জিঞ্জিরা প্রাসাদের কাছে।
জিঞ্জিরা শব্দটা এসছে আরবি শব্দ জাজিরা থেকে, যার অর্থ দ্বীপ। এই প্রাসাদেই 8 বছর বন্দী ছিল নবাব সিরাজদৌল্লার মা আমেনা বেগম, খালা ঘাসেটি আর নানি শরফুন্নেসা। এখন ভেঙে চুরে ছত্রখান হয়ে পড়েছে বিশাল ঐতিহাসিক প্রাসাদ। এখানে সেখানে বট অশ্বত্থের গাছ, বাগান ভর্তি কাঁটা ঝোপে। তবে পেল্লায় নওবতখানা আর ইস্পাত মোড়া প্রকাণ্ড কাঠের দরজা দেওয়া মূল ফটকের ঠাঁটবাট এখনো দেখবার মতো একটা জিনিস। আগে প্রহরে প্রহরে নাকাড়া বাজত নহবতখানায়, কুচকাওয়াজ করতো লম্বা কুর্তা পরা সৈনিকের দল। এখন দরজা জানলায় বড় বড় খোঁদলে উত্তুরে হাওয়া খেলছে। কোথায় গেল বাংলা, বিহার, উড়িষ্যা? কোথায় গেল নবাবী? এখন প্রাসাদের চারদিকে বাস করছে শুধু গোলাম হোসেনদের হজামজা বংশধরেরা। তবে আমি যে বাড়িটায় গেলাম সেটা প্রাসাদ থেকে 500 গজ দূরে। পুরনো আমলের জমিদার বাড়ির মতন খিলান দেওয়া গোল গাড়ি বারান্দাওয়ালা সাদা দোতলা বাড়ি, খড়খড়ি লাগানো সবুজ রঙের পেল্লায় পেল্লায় জানলা দরজা। বড় ফটক থেকে চৌকো ফুলবাগানের মাঝখান দিয়ে লাল প্লাস্টার করা চওড়া রাস্তা সোজা চলে গেছে গাড়ি বারান্দায়। দোতলার জানলার নিচে আবার আর্মেনীয় ধাঁচের গোলাকার ঝুল বারান্দা। পুরনো হলেও জৌলুস আছে। প্রকাণ্ড সব দেবদারু গাছে ঘেরা বাড়িটার যেভাবেই হোক আগের মতোই জমিদারি ঠাঁট বজায় রেখেছে বাড়ির মালিক। আর যাই হোক, পয়সার অভাব নেই এদের। কালো রঙের লোহার মোটা মোটা বার দিয়ে তৈরি গেটের কাছে গিয়ে বিষয় কি বলতেই গেট খুলে দিল দারোয়ান। दीवान जी ने बोलिएছেন अंदर में আসেন। ভিতরে ঢোকার পর বলল, वहीं বারান্দাতে বেঞ্চি पर বসে যান। दीवान जी আপনার লিয়ে সকাল থেকে অপেক্ষা করছে। ওরে বাবা, এও যে দেখছি বিহারি। সদর দরজার কাছে বারান্দায় পাতা লম্বা বেঞ্চিতে গিয়ে বসতেই পাশের ঘর থেকে দেওয়ানজি, অর্থাৎ সেই আধবুড়ো গোমস্তা টাইপের লোকটা বেরিয়ে এলো। উঠে দাঁড়িয়ে সালাম দিলাম তাকে। আরে বসেন বসেন। আরে আপনার না সকালে আসার কথা, বড় দেরি করে এলেন। খোঁজ খবর কিছু পেলেন? হ্যাঁ, ওই খোঁজ নিতে গিয়েই দেরিটা হয়েছে। নদীর ওপারে ছোট একটা আড়তে পেয়েছি রক্তশাল, তবে নতুন না, পুরনো দালানের বিমবর্গা। ওতে কাজ হবে কিনা দেখেন। সাইজ কি হবে? ভদ্রলোককে কাঠের সাইজের কথা বললাম আমি, সেই সঙ্গে দামের কথাও। তারপর তাকিয়ে থাকলাম উত্তরের আশায়। মনে আশা, এই উশিলায় যদি কিছু আয় উপার্জন হয়। হায় রে অবস্থা। দেওয়ানজি ওদিকে মুখ নিচু করে সাদা কালো মার্বেলের মেঝে দেখছেন, যেন বহু বছর চলার পর সিভিল কেসের রায় শুনছেন। দীর্ঘ বিরতির পর মুখ তুললেন দেওয়ানজি। ওতেই কাজ চলে যাওয়ার কথা। এক কাম করেন, 10টা বিম আর 20টা বর্গা এনে দেন। হ্যাঁ, यहाँ पे ही ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আড়তের লোকেরা কি এত দূর ডেলিভারি দিতে রাজি হবে? নদী পার করে বড় বড় কাঠের পিস নিয়ে আসা এক বিরাট হাঙ্গামা। পাড়বে নামাও, নৌকায় ওঠাও, এপারে পৌঁছে আবার পাড়বে ওঠো, বারংবার গাড়ি থেকে ওঠাও আর নামাও। বুঝতেই পারছেন, ঝামেলার এক শেষ। বুঝতে পারছি। আপনি এক কাম করেন, কাঠ কিনে ডেলিভারি দেন আমার এখানে। এক এক পিস 20 টাকা করে ধরে দিচ্ছি। কি পারবেন না? বলে কি এই লোক? এর জন্যই তো এত দৌড়োদৌড়ি। মুখে বললাম, অবশ্যই পারবো, আপনি যদি অনুমতি দেন আজই ব্যবস্থা নিই। বহুত খুব, বহুত খুব। তাহলে এক কাম করেন, 1000 অ্যাডভান্স নিয়ে যান, বাকিটা ডেলিভারি দেওয়ার পর। কি বলেন? 1500 টাকা পকেটে নিয়ে আবারও গেলাম আড়তে। তবে এরই মধ্যে মেসে ফিরে লাঞ্চ সেরে নিয়েছি। কাঠের মোট দাম 2100 টাকা,
10টা কড়ি আর 20টা বর্গা একেবারে নিলে পুরো দাম পরিশোধ করতে হবে। অত টাকা তো কাছে নেই। সিদ্ধান্ত নিলাম অর্ধেক অর্ধেক করে নেব। আজ অর্ধেক ডেলিভারি দিয়ে বাকি অর্ধেক কাল। কাজও শুরু করলাম সেই মতোই। বিম সরাতে গিয়ে দেখলাম লোহার মতো ভারী এক একটা 15 ফুট লম্বা বিম কাঁধে উঠিয়ে গাড়িতে তুলতে 3 জন করে লেবার লাগছে। নদী পার করতে হলে রিজার্ভ করতে হবে বড় নৌকো, তারও খরচ আছে। লেবাররা ঠিকানা অবধি পৌঁছে দেবে ঠিকই, তবে কড়ি প্রতি 5 আর বর্গা প্রতি 1 টাকা করে দিতে হবে, নৌকো ভাড়া আলাদা। 5টা বিম আর 10টা বর্গা ক্যারি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে লেবার খরচা পড়ল 90 টাকা। গাড়ি আর নৌকো ভাড়া দিয়ে আরও 30, বেরিয়ে গেল 120 টাকা। কাঠ নিয়ে রাখলাম বাড়ির ভিতরে পাকা উঠোনের উপর। প্রথম দফা ডেলিভারি হয়ে গেলে আবারও পেলাম 1000 টাকা, বাকি থাকলো 200। পরদিন বাকি কাঠ এনে ফেলবার পর লেবারদের বিদে করে সামনের বারান্দায় গিয়ে বেঞ্চে বসলাম আমি। দেওয়ানজির জন্য অপেক্ষা করছি। টাকাটা এনে দিলে বিদায় হব এখন। বেশ কিছুক্ষণ পর ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলেন দেওয়ানজি। আমি তাকালাম তার হাতের দিকে, একদম খালি, কিচ্ছু নেই হাতে। টাকা কই? মাঝি আপনার সাথে একটু বাত করতে চান, মেহরবানি করে যদি একটু উপরে আসেন। টাকাটা উনি নিজে হাতে দিতে চান আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই, আর এমন কি? চলেন, কোথায় যেতে হবে চলেন। তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, আমাকে আবার লাঞ্চের জন্য মেসে ফিরতে হবে। সিঁড়ি বেয়ে উঠে দোতলায় যে ঘরটায় গিয়ে দাঁড়ালাম তার আসবাব দেখলে মন ভরে যায়। ভিক্টোরিয়ান ধাঁচের খাট, ড্রেসিং টেবিল, স্ট্যান্ড লাগানো পেল্লায় আয়না, আর তুখোড় কারুকাজ করা টেবিল, চেয়ার আর আলমারি। প্রতিটা ফার্নিচার দামি কাঠে তৈরি, ওয়াইন কালারের। সাদা ধবধবে গদি লাগানো ডিভানের ওপর আধশোয়া হয়েছিলেন বাড়ির মালকিন। আমাদের দেখে সোজা হয়ে বসলেন। ঘিয়ে রঙের সাটিনের পোশাক মহিলার গায়ে। মোগলে আজম সিনেমার রানীরা এই ডিজাইনের জামা পায়জামা পরে অভিনয় করেছিল। মালকিনের বয়স 50-এর কাছে হবে, কিন্তু এখনো অসম্ভব আকর্ষণীয়। এমন ফর্সা গায়ের রং, সবুজ রঙের শিরা দেখা যাচ্ছে। মসলিনের মতো সূক্ষ্ম ফুল তোলা কাপড়ের ওড়নিতে ঢাকা কাঁচা পাকা চুল আর সবচেটে চোখের মণি। স্বাস্থ্যবতী, তবে তাকে মোটা বলা যাবে না কোনোভাবেই। গোলগাল ভরাট হাত, পা, গলা আর লম্বাটে ছোট আকারের মুখ, পাতলা ঠোঁট আর থুতনিতে অটল গাম্ভীর্য। পায়ে সোনালি জরির কাজ করা রূপলি রঙের নাগরাই। দেখলে মনে হয় ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন, কিংবা সময় আটকে গেছে মোঘল আমলি। কাঠ আপনি সরবরাহ করছেন? বাতাসে মেঘমল্লারের সুর ছড়িয়ে জিজ্ঞেস করলেন মালকিন। জি। কাজ এখনো শেষ হয় নাই। কাঠগুলা দিয়া একটা বেদি বানাইতে হইব। সুতোর মিস্ত্রি ডেকে এনে করাইতে পারবেন কাজটা? অবশ্যই পারবো। আমাদের মেসের পাশেই ধীরেন মিস্ত্রির কারখানা, তাকে ডেকে আনলেই হবে। বেশ, কাজটা করে দেন তাহলে। হিসেবপত্র দেওয়ানজির কাছে বুঝিয়ে দিবেন। পরের 7 দিন ধীরেনকে দিয়ে বেদির কাজ করালাম। এই প্রথম লক্ষ্য করলাম বাড়িটায় দেওয়ানজি আর দারোয়ান ছাড়া আরও 3 জন পরিচারিকা আছে। পোশাক আশাক দেখেই বোঝা যায় এরাও বিহারি। এদের ভিতর মাঝবয়সী এক ঘাগরা পরা মহিলা মালকিনের খাস বাঁধি। সবসময় দূরে দূরে থাকে পরিচারিকারা, কোনো সুযোগই নেই কথা বলার। তাদের কয়েকটা উড়ো কথা কানে এসেছে, সবই হিন্দিতে।
ধীরেনের মজুরি আর অন্যান্য খরচা বাদ দিয়ে দিন প্রতি আমার 50 টাকা করে থাকতে লাগলো। নিচতলায় একেবারে দক্ষিণের ঘরে দেওয়ালের সাথে লাগানো প্রায় 2 ফুট দৈর্ঘ্য প্রস্থের চৌকো একটা জায়গা মোটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছে। কাপড় আটকানোর কাজে ব্যবহার করা হয়েছে মজবুত কোনো আঠা। দেওয়ানজি বলেছেন ওখানে নাকি পাথরের একটা স্ল্যাব ঢাকা দেওয়া আছে। এই পাথরের সামনেই 6 ফুট লম্বা একটা বেদি, 3 ফুট উঁচু, 3 ফুট চওড়া। যে কারণেই হোক বেদির উপরের কাঠ পুড়ে কালো হয়ে গেছে। মসৃণ পিঠের জায়গায় কাঠকয়লার কালি ঝুলি। রক্তশাল দিয়ে নতুন বেদি তৈরি হলো দোতলার এই সর্বদক্ষিণ ঘরে। এরপর রাজমিস্ত্রি ডাকিয়ে ছেনি মেরে পাথরের স্ল্যাবটা দেওয়াল থেকে খুলে এনে বেদি যে ঘরে লাগানো হয়েছে সেই ঘরে নতুন বেদির ওপর দিকের দেওয়ালে প্লাস্টার খসিয়ে সেইখানে লাগানোর পালা। এই 7 দিনে মালকিনের সাথে একবারও দেখা হয়নি। এইবার ডাক পড়ল মালকিনের ঘরে। মালকিন বললেন, আসল কথা হইল পাথরের স্ল্যাবটা সরাতে হবে আমাকেই। ওই পাথরে আবার অন্য কারো হাত দেয়া চলবে না, আর এই কাজে আপনার সাহায্য লাগবে। সেনি মেরে পাথরের চারপাশের প্লাস্টার খসিয়ে পাথরটা শুধু আলগা করবেন আপনি। দেওয়ালও যদি ভাঙতে হয় ভাঙবেন, তবে পাথরটাতে চোট লাগা চলবে না কোনোভাবেই। আর এই কাজের জন্যে 1000 টাকা দেব আপনাকে। কি কাজটা করবেন? আপনি যদি বলেন অবশ্যই করব। টাকা পয়সা কোনো ব্যাপার না। ব্যাস, কাল সকাল থেকে কাজ শুরু করুন তাহলে। সেনি, হাতুড়ি কিংবা আর যা যা লাগবো সব জোগাড় করে আনেন, কেমন? পরদিন সকাল থেকে কাজ শুরু করলাম। খুব সাবধানে ছেনি মেরে পাথরটার চারপাশে গভীর চ্যানেল কেটে ফেললাম। মালকিন আমাকে পই পই করে নির্দেশ দিয়েছেন ফুলের টোকাটিও যেন না লাগে পাথরের স্ল্যাবে। সাবধানে কাজ করতে গেলে কাজের গতি ধীর হবেই। আমার বেলাতেও তাই হলো। পাথরের চারপাশে চ্যানেল কাটতেই বেরিয়ে গেল 2 দিন। এই 2 দিন পুরো সময়টাতে কোনো কথা না বলে মালকিন ঠায় দাঁড়িয়ে রইলেন। আমি যে টেবিলের উপরে উঠে কাজ করলাম সেই টেবিলের পিছনে। তবে কোনো বাক্য বিনিময় হলো না। শুধু পিঠের পিছনে অনুভব করলাম তার প্রচণ্ড ব্যক্তিত্বের উত্তাপ, যেন নিঃশব্দে বিদ্যুৎ খরণ। চ্যানেল কাটা শেষ হয়ে গেলে 3 দিনের দিন খুব সাবধানে শাবলের চাড় মেরে আলগা করে ফেললাম পাথরটা। স্ল্যাবের পিছন দিকটা টাইলসের মতো প্লেন বা মসৃণ না, হ্যাঁকড়া ব্যাঁকড়া ধরনের। খুব সম্ভব কোনো পাথুরে পাহাড়ের গা থেকে কেটে আনা হয়েছে। হঠাৎ করে মেঝের ওপর পড়ে যেন ভেঙে না যায় সেই জন্য আগে থেকেই পাথরটা ঠিক নিচে লেপ তোষক পেতে রেখেছিলাম। মালকিন আর আমি মিলে ধরাধরি করে দেওয়াল থেকে নামালাম ওটা। এরপর দুজনে মিলে নিয়ে এলাম দোতলার যে ঘরটায় বেদি তৈরি করা হয়েছে সেই ঘরে। পাথরের মাপ নিয়ে বেদির ওপরের দেওয়ালে প্লাস্টার চটিয়ে খোঁদল তৈরি করলাম। খানিকটা ইঁটও ভেঙে ফেলতে হয়েছে যাতে ঠিকমতো সেট হয় পাথরটা। এই করতে পেরিয়ে গেল আরও একটা দিন। ঘর ভর্তি শুধু ধুলো আর ধুলো। তবে বেদির এক কোনায় রাখা পাথর সহ পুরো ঘরের মেঝে যতখানি পারা যায় সামিয়ানার কাপড় দিয়ে ঢেকে নিয়েছিলাম।
এইবার সিমেন্ট বালু দিয়ে স্ল্যাবটা দেওয়ালে সেট করার পালা। আবারও এগিয়ে এলেন মালকিন। কুর্নিতে পলেস্তারার মশলা মাখিয়ে নিখুঁতভাবে দেওয়ালে লাগিয়ে দিলেন পাথরের টুকরোটা। যদিও অনেক সময় নিয়েই করলেন কাজটা, তবুও স্বীকার করতেই হবে এ কাজে বেশ দক্ষতা রয়েছে তার। পাকা মিস্ত্রির হাতের কাজও হয়তো এমনটাই হতো। এরপর ঘর পরিষ্কার করে সবকিছু গুছিয়ে আনতে আনতে বিকেল। পরদিন ধরলাম রঙের কাজ। কাঠের বেদি আগেই পালিশ করা হয়েছিল, আমি রং করলাম শুধু ঘরের দেওয়াল। পেরিয়ে গেল আরও 2 দিন। কাজ শেষ হলে আমার হাতে 3000 টাকা ধরিয়ে দিলেন দেওয়ানজি। টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। দেওয়ানজি বললেন, কিছু বলবেন? যথেষ্ট হয়নি মজুরি? না না, মজুরি যথেষ্টই হয়েছে। সত্যি বলতে কি, প্রয়োজনের চেয়ে বেশি। তাহলে এই মালকিনের কাছ থেকে বিদায় নিতে চাইছিলাম আর কি। হো, আচ্ছা আচ্ছা, আসেন আমার সাথে উপরে আসেন। ওপরে মালকিনের ঘরে গিয়ে দেখলাম আগের মতোই ডিভানে বসে আছেন মালকিন। সাদা সাটিনের আলখাল্লায় ঢাকা পুরো শরীর, মাথায় পাগড়ির মতো করে বাঁধা একটা ধপধপে সাদা কাপড়ের টুকরো, পায়ে সেই সোনালি রঙের নাগরাই জুতো। অস্বাভাবিক শান্ত স্নিগ্ধ মুখের অভিব্যক্তি। তাকে দেখতে লাগছে আদিকালের ওরাকেল অফ ডিলফাই মন্দিরের মাঝবয়সী মহিলা পুরোহিতের মতো। আমরা দরজার গোবরাটে দাঁড়াতেই সোজা হয়ে বসে ভ্রু বাঁকা করে তাকালেন আমাদের দিকে। ইনি আপনার সাথে একবার দেখা করতে চাচ্ছিলেন। আচ্ছা, তা কি ব্যাপারে কন? যদি কিছু মনে না করেন, একটা অনুরোধ করতাম। কি অনুরোধ? আমার কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে ওই পাথরে কি আছে সেইটা একটু দেখতে চাই। মানে যদি কোনো বিশেষ সমস্যা না থাকে আর কি। আমার কথা শুনে কিছুক্ষণ ভাবলেন মালকিন, তারপর বললেন, বেশ বেশ, একসাথে কাজ করতে গিয়ে আপনাকে ভালো লোক বলেই মনে হয়েছে। কাজও করেছেন খুব মন দিয়া। আপনার কাজে আমি খুশি। এই অনুরোধ আমি রাখব। আসেন, আমার সাথে আসেন। আমি কি সঙ্গে আসবো মালকিন? কোনো দরকার নেই দেওয়ানজি। যে ঘরে পাথরটা রাখা রয়েছে সেই ঘরের দরজায় 2টো তালা। নিজে হাতে তালা খুলে ভেতরে ঢুকলেন মালকিন। সবকটা জানলা বন্ধ, ভেতরে তাই ঘুটঘুটে আঁধার। লাইট জ্বালালেন মালকিন। এইবার পরিষ্কার হলো সব। উত্তর দিকের দেয়ালের দিকে চাইতেই চোখে পড়ল বেদির ওপর দেওয়ালে গাঁথা পাথরের স্ল্যাবটা। সরিয়ে ফেলা হয়েছে ঢাকা দেওয়া কাপড়টা। এখন দৃশ্যমান সবকিছু। হলদে রঙের 2 ফুট বাই 2 ফুট বেলে পাথরের উপর একটা রুইতন বা ডায়মন্ড খোদাই করা। ব্যাস এই দৃশ্য দেখে চূড়ান্ত হতাশ হলাম। কি না কি দেখব বলে আশা করেছিলাম, অথচ এখন কি না এই সামান্য রুইতনের জন্য এত কাণ্ড। এ মহিলার মাথাটা তো খারাপ নাকি? আমার চোখে মুখে হতাশা ফুটে উঠতে দেখে হাসলেন মালকিন। বললেন, পছন্দ হয়নি বুঝি? না, ঠিক তা না। আমি আসলে অন্য কিছু আশা করেছিলাম। অন্য কিছু? কি আশা করছিলেন?
এই ধরেন কোনো ছবি টবি কিংবা কারো প্রতিকৃতি? এটা তার থেকেও অনেক অনেক বড় কিছু। এটা আসলে কি? ইনি আসলে অনেক প্রাচীন এক দেবতা, সেই নূর নবীর আমলের। এত প্রাচীন দেবতা দুনিয়ায় খুব কমই আছে। এনার নাম ইয়াঘুত। পাথরের স্ল্যাবের গায়ে খোদাই করা রুইতন আবার কোনো দেবতা নাকি? প্রাচীন আরবের যে দুসাইটটা দেব দেবীর প্রতিকৃতি খুঁজে পাওয়া গেছে তার বেশিরভাগই এমনটাই। এই সকল জিনিস সাধারণ মানুষ দেখলে পরে কিছুই বুঝে না। তাই তো এইটা বাংলাদেশের জিঞ্জিরা এলো কি করে, আর আনলই বা কে? সে অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই দেবতার মূর্তিখানা ছিল আলীবর্দী খানের বড় জামাই নওয়াজেশ মোহাম্মদ খাঁর হিফাজতে। এই ওয়াজেশ আবার ছিল সেই সময়ের বাংলা, বিহার, উড়িষ্যার সব থেকে ধনী লোক। মুক্ত, হিরে, জহরতের ব্যবসা করত। যদিও টাকশাল, সোনার ট্রেজারি আর ফরেন এক্সচেঞ্জের মালিক হওয়ার কারণে সকলে জগৎ শেঠকেই সব থেকে বড় লোক মনে করে, কিন্তু সেসব তো নবাব আর রাষ্ট্রের, জগৎ শেঠের তো না। যা হোক, নিজের তৈরি বিখ্যাত মতিঝিল প্রাসাদে পাথরটারে রেখা ছিল নওয়াজেশ। এই প্রাসাদ থেকেই পলাশির যুদ্ধযাত্রা করে সিরাজ আর তার বিশাল বাহিনী। সিরাজউদ্দৌলার পতনের ষড়যন্ত্রে আবার সিরাজের মা আমেনা আর খালা ঘোষেটি জড়িত। মীর জাফর নবাব হওয়ার পর লর্ড ক্লাইভ আমেনা, ঘোষেটি আর আলীবর্দী খাঁর প্রধান রানী করিমুন্নেসাকে পাঠিয়ে দিল জিঞ্জিরা প্রাসাদে। সাথে এলো এন্তার লট বহর, প্রচুর চাকর বাকর, খানসামা আর প্রহরীর দল। মুর্শিদাবাদ থেকে এত দূরে এই জিঞ্জিরাতে বসেও ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো ঘষেটি। খেপিয়ে তুলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হত্যাকর্তা আর মীর জাফরের সালাদের। মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার নাম করে শাহী বজরায় তোলা হলো আমেনা আর ঘোষেটিকে। তবে গন্তব্যে তারা পৌঁছায়নি কোনো দিনই। আগে ভাগে নির্দেশ দিয়ে রেখেছিল মিরন। বুড়ি গঙ্গা বেয়ে কিছু দূর যাওয়ার পরেই এক নির্জন জায়গায় বজরার তলা ফুটো কইরা দেয় সিপাহীরা। ডুবে মারা যায় আমেনার ঘষেটি, সেই সাথে বেশ কিছু চাকর বাকরও। কিন্তু মালকিন, এতে তো কিছুই বোঝা গেল না। ইয়াকুতের প্রতিকৃতি আপনার বাড়িতে এলো কিভাবে? অহন বলছি সে কথাই। মুর্শিদ কুলি খানের ছোট রানী ছিল নূরজাহান হাশেমি। এই নূরজাহান হাশেমির মেয়ে জাহানারা হাশেমি দেখাশোনা করত করিমুন্নেসার, সঙ্গ দিত ঘোষেটিকেও। ঘোষেটি জিঞ্জিরায় আসার সময় সাথে করে ইয়াঘুত পাথরটাও নিয়ে আসিল। 8 বছর পর যখন আবারও মুর্শিদাবাদ ফিরে যাওয়ার ডাক আইল, তখন অনেকটাই তাড়াহুড়া কইরা বিদায় নিতে হয় তাকে। হাজার হলেও তারা যে রাজবন্দী, ততদিনে বেশ কয়েকটা ব্যর্থ ষড়যন্ত্রের জন্ম দিয়া ঘোষেটির কাছে পরিষ্কার হয়ে যায় তার জন্যে মোটেও সুখকর হবে না মুর্শিদাবাদের জীবন। যাওয়ার আগে পাথরটা তুলে দেয় করিমুন্নেসার হাতে। তবে ততদিনে কম বেশি প্রায় সবাই জেনে ফেলেছে
করিমুন্নেসা দেহ রাখলে ইয়াঘুত চলে আসে তার খাস বাঁদি জাহানারা হাশেমির হাতে। এই জাহানারা হাশেমি আমার অনেক পুরুষ আগের দাদি। আমরা শিয়া মুসলমান, সব পুরুষেরই বিয়ে হয়েছে ইরানি বংশজাত শিয়াদের সাথে, আর অধিকাংশই আসিল পাকিস্তানি। আমি শেষ বংশধর। আমার নাম হানা হাশেমি। জিঞ্জিরা প্রাসাদ খুবই পুরানো হয়ে গিয়েছিল। 100 বছর আগে আমার দাদা এই বাড়িটা তৈরি করে উঠে আসেন এখানে। আচ্ছা, সেইটা না হয় বুঝলাম, কিন্তু এত তরি যত্ন করে এই পাথরের টুকরো রেখে লাভ কি? এই ইয়াঘুতের কারণেই টাকা পয়সার অভাব হয় নাই কোনোদিন। এর কাছে চাইলে অঢেল সম্পদের মালিক হওয়া সম্ভব। এইবারে টনক নড়ল আমার। অঢেল সম্পদ, এন্তার টাকা পয়সা, বিশাল বাড়ি, দামি গাড়ি, বিস্তর ক্ষমতা। আহ, এ তো দেখছি আলাউদ্দিনের চিরাগ। আর পাথরটাকে এইভাবে ফেলে রেখেছে এই মহিলা। এদিকে টাকার অভাবে হেঁদিয়ে মরছি আমি। বললাম, কিছু যদি মনে না করেন, আমি কিছু চাইতে পারি ওটার কাছে? টাকার ভীষণ অভাব আমার। কিছু একটা ব্যবস্থা কি করা যায় না আমার জন্যে? যায়, কিন্তু তার জন্যে শর্ত পূরণের ব্যাপার আছে। যে কোনো শর্তে আমি রাজি, শুধু বলেন কি শর্ত? ইয়াঘুতের কাছে আত্মা জিম্মি রাখতে হয়, তবে নিজের আত্মা না, আপনার নিকটতম আত্মীয় যিনি মারা গেছেন তাঁর আত্মা। কেন? জ্যান্ত মানুষের আত্মায় কি সমস্যা? চাইলে আমি দিতে রাজি আছি আমার আত্মা এখনই। আগেই বলেছি, হাজার হাজার বছর আগের দেবতা ইয়াঘুত। সেই যুগে মানুষেরা পূর্বপুরুষদের আত্মাকে মহাপবিত্র জ্ঞান করত। সেই সব আত্মাদের সাথে যোগাযোগ করে দিক নির্দেশনা চাইতো তারা, সমাধান চাইতো বড় বড় সব সমস্যার। মায়া এটে কিংবা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এখনকার আদিবাসী গোত্রের কথা ভেবে দেখেন। মরে যাওয়া পূর্বপুরুষেরা তাদের কাছে সাক্ষাৎ দেবতা। বুঝলাম, মরা মানুষের আত্মা দরকার, কারণ সেই আত্মা খুব পবিত্র। কিন্তু সেই আত্মা দিয়ে ইয়াঘুতের কি লাভ? তা ভেদ যখন ছড়াবেনি, তখন সব থেকে পবিত্র আর প্রিয় জিনিসের ভেদ ছড়ানোই ভালো, তাই নয় কি? তাছাড়া ইয়াঘুত দারুণ প্রাচীন, অর্ঘ্য পান না বললেই চলে। মানুষ আজ ভুলে গেছে তার কথা। কালে ভদ্রে যে ভেট উনি পান, তা পুরনো কায়দায় পেতেই বেশি পছন্দ করেন। কথায় বলে না, যে দেবতা যাতে তুষ্ট। এখন বলেন, আপনার নিকটাত্মীয় কেউ মারা গিয়েছেন ইদানিং? এই ধরেন বাবা, মা, ভাই, বোন কিংবা স্ত্রী? হ্যাঁ, বছর 2 আগে আমার বাবা মারা গেছেন। আপনি কি তার বড় সন্তান? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। ওতেই চলবে, গিরবি রাখতে হবে আপনার বাবার আত্মাকে। এখন বলেন, আপনি রাজি কি না? আগেই ভেবে নিয়েছি বাবার আত্মাকেই দেবতার উদ্দেশ্যে ভেট দেব। কবে মরে হেজে গেছে, তার আত্মা এখন কোথায় আছে কে জানে। আদৌ আত্মার কোনো অস্তিত্ব আছে কিনা আজ তক সে কথা প্রমাণ করতে পারেনি কেউই। আত্মার ধারণা এসছে গ্রিক দার্শনিক প্লেটোর কাছ থেকে। সেও আবার এসব কথা শুনেছে সক্রেটিসের কাছে। সক্রেটিস আইডিয়া পেয়েছে পিথাগোরাসের কাছ থেকে। 3 কোটাই বেগুন পাড়া আর কি।
জন স্টুয়ার্ট মিলের বিশাল রচনা আছে এর উপরে, মাস্টার্সে পড়েছি। ইয়াগুদ যদি বাবার আত্মা ধরে আনতে পারে আনুক, এনে কি করবে করুক। বললাম, জি আমি রাজি। কি করতে হবে বলেন? আর হ্যাঁ, টাকা যে বানাতে পারবই সে বিষয়ে শিওর তো আপনি? অবশ্যই নিশ্চিত। আপনাকে বেশি কিছু করতে লাগবো না। ওনার অর্থাৎ আপনার বাবার ব্যবহার্য খুব প্রিয় কোনো জিনিস দিতে পারবেন আমাকে? অবশ্যই পারবো। এই তো এই হাত ঘড়িটাই তো তার, খুব শখ করে টাকা জমিয়ে কিনেছিলেন। এই কথা বলে হাত থেকে খুলে নিয়ে ঘড়িটা হানা হাশেমিকে দিলাম আমি। দাঁড়ান। হানা জিজ্ঞেস করলেন, আপনার বাবার নাম আর দাদির নামটা বলতে লাগবো। বাবার নাম আব্দুল মালেক, দাদির নাম মালেকা বেগম। আর আপনার নাম? আমার নাম আব্দুল খালেক, মায়ের নাম সাবিত্রী বেগম, আগে ছিল সাবিত্রী চক্রবর্তী। আমার মা হিন্দু থেকে মুসলমান, বাবা অরিজিনালি মুসলমান। ও, নানির নাম জানতে চাইবেন না, তাকে আমি জীবনে কোনোদিন দেখিওনি, নামও শুনিনি। ওতেই হবে, আর কোনো তথ্য লাগবো না। আর একটা কথা, বাবার আত্মাকে কেমন করে পাবেন আপনি? ওনার কবর তো কুষ্টিয়ার কামারখালীতে, এখান থেকে বহু দূরের পথ। আত্মা তো আর কবরে থাকে না, দূরেই কি আর কাছেই বাকি। মরহুমার আত্মারা থাকে আলমে বারজাকে, কেয়ামত অবধি ওখানেই থাকতে হবে তাদের। আপনার বাবার আত্মার ছোট্ট একটা অংশ আপনার ভেতরেও আছে। এজন্যেই বুজুর্গ কিংবা মহাপুরুষদের ছেলেমেয়েদের এত কদর আর সম্মান। ভেবে দেখছেন রাজার বড় ছেলেকেই কেন রাজা করা হয়? আমাদের নৈবেদ্য যদি মহান ইয়াহুদ গ্রহণ করেন, তাহলে আলমে বারজাক থেকে সেই আত্মাকেই টেনে বার করে আনবেন তিনি। সে হবে ইয়াহুদের অধীনস্থ, কাজ করবে প্রভুর ইচ্ছে অনুযায়ী। সমস্যা হলো অনন্তকাল তাকে থাকতে হবে ওভাবেই, যতদিন না ইয়াহুদ স্বেচ্ছায় মুক্তি দেন। ঘড়িটা নিয়ে এগিয়ে গিয়ে বেদির উপর ইয়াঘতের প্রতিকৃতির সামনে দাঁড়ালেন হানা। এতক্ষণ খেয়াল করিনি, বেদির উপর চোখ পড়তেই দেখলাম ওটার পিঠের ওপরও স্টোন ল্যাবের মতো করে সাদা রঙে আঁকা রুইতন। সে রুইতনের চার কোনায় চারটে মোমবাতির মাঝখানে পিতলে মোড়া ছোট আকারের 4 শিংওয়ালা 4 কোনা ইনসেন্স বার্নার। কাঠের তৈরি ইনসেন্স বার্নারটার গায়ে পিতলের কারুকাজ, নিচের অংশটা গোল ফুলদানির মতো। পুরো বেদি জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো। রুইতনের মাঝখান থেকে ইনসেন্স বার্নারটা তুলে নিয়ে সেখানে হাত ঘড়িটা রাখলেন হানা। এরপর ছোট একটা টিনের কৌটো থেকে ধূপের গুঁড়ো, তারপর আরেকটা কৌটো থেকে বেশ কিছু শুকনো গোলাপের পাপড়ি, আর সবশেষে ছোট্ট একটা শিশি থেকে ইনসেন্স বার্নারে ঢাললেন কয়েক ফোঁটা তেল। আগরের তীব্র সুগন্ধে ভরে গেল ঘর। এরপর দেশলাইয়ের কাঠি জেলে প্রথমে মোমবাতিগুলো ধরালেন, তারপর জ্বলন্ত ম্যাচের কাঠিটা ফেলে দিলেন ইনসেন্স বার্নারের ভিতর। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে লাগলো বার্নার থেকে। ধোঁয়ার কুণ্ডলি উড়ে গিয়ে ঢেকে ফেলল পাথরের স্ল্যাবের ওপর আঁকা রুইতন। মন মাতানো গন্ধে ম করতে লাগলো ঘরের পরিবেশ। হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন হানা। আমি এইবার মন্ত্র পড়ব। মন্ত্র পড়ার মাঝে
একটু সময়ের জন্য বিরতি দেব, পর পর 3 বার। প্রতিবার বিরতির সময় একবার করে মাথা নুইয়ে ইয়াহুদকে সম্মান জানাবেন। কেমন তো? মাথা নেড়ে সম্মতি জানাতে কি এক ভাষায় গুনগুন করে মন্ত্র পড়া শুরু করলেন হানা। ভাষা শুনে প্রথমে ভেবেছিলাম আরবি, পরে প বর্গের উচ্চারণ কানে যেতে মনে হলো আরবি না, ওটা আসলে ফার্সি ভাষা। কিন্তু তারপরে আবারও মত পাল্টাতে হলো। আমার বাবা যৎসামান্য ফার্সি জানতেন, আমাকেও কিছুটা শেখানোর চেষ্টা করেছিলেন। এই আধুনিক ফার্সি না, পাহলভি কিংবা প্রাচীনও না, এ খুব সম্ভব আবেস্তা, একেবারে জরুথস্ট্রুর আমলের। হানা হাশেমিরা, ইরানি, শিয়া সব ধরনের ফার্সি ভাষা এদের নখদর্পণে। নবাব কিংবা মুঘলদের ভাষাও ছিল ওটাই, যাকে বলে আদালতের ভাষা, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মাথাটা সামান্য নুইয়ে চোখ বন্ধ করে একই সুরে মন্ত্র পড়ে যাচ্ছেন হানা। হঠাৎ করে উচ্চারণ করা একটা শব্দের লম্বা টান দিয়ে থেমে গেলেন হানা। ছিঁড়ে গেল চিন্তার জাল। ফিরে তাকালাম তার মুখের দিকে। মাথা আগের মতোই নোয়ানো হানার, বন্ধ 2 চোখের পাতা। হঠাৎই টনক নড়ল আমার। সর্বনাশ, করছে কি আমি? আমার না মাথা নুইয়ে ইয়াগুদকে অভিবাদন করার কথা। সাথে সাথে মাথায় হেঁট করে একেবারে বেদির কাছাকাছি নিয়ে এলাম। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে আবারও মন্ত্র উচ্চারণ শুরু করলেন হানা। কাটল আরো 3 মিনিট। আবারও থামলেন মালকিন। এবার আগে থেকেই রেডি ছিলাম আমি। টপ করে সেরে নিলাম বাউ করার কাজটা। ফের মন্ত্র পড়া। হানা মন্ত্র পড়ছেন তো পড়ছেনই, এর যেন কোনো শেষ নেই। আমার মনে হলো 3 ঘন্টা পেরিয়ে গেছে। আর ঠিক তখনই চোখ গেল বেদির ওপর শুয়ে থাকা ঘড়িটার দিকে। হাত থেকে ঘড়ি খুলে দিতে গিয়ে সময় লক্ষ্য করেছিলাম। তখন বেজেছিল কাঁটায় কাঁটায় 12টা, আর এখন বাজে 12:15। সময় পেরিয়েছে মাত্র 15 মিনিট। ধীরে ধীরে থেমে এলো মন্ত্র পড়া। মাথা নিচু করে শেষবারের মতো বাউ করলাম আমি। আর ঠিক তখনই দমকা বাতাসের তীব্র ঝটকায় হাট হয়ে খুলে গেল সবকটা জানলা। ধেয়ে এলো কলজে কাঁপিয়ে দেওয়া হিল হিলে ঠান্ডা হাওয়া। ধপ করে নিভে গেল সবকটা মোমবাতি। মিয়ে এলো ইনসেন্স বার্নারের ধোঁয়া। প্রচণ্ড শীতে গায়ে কাঁটা দিল আমার। এখন ফাগুন মাস, পৌষ মাঘ হলেও একটা কথা ছিল। যার পরনাই অবাক হয়ে মাথা তুলতেই দেখতে পেলাম আমার দিকে তার সবুজ জলজলে চোখ মেলে তাকিয়ে আছেন হানা। পুরো মুখ জুড়ে একটা লালচে আভা। স্মিত হেসে বললেন, সফল হয়েছে ক্রিয়া। ইয়াহুদ গ্রহণ করেছে না আমাদের অর্ঘ্য। বন্দী হয়েছে আপনার বাবার আত্মা। ঘর থেকে বেরিয়ে এলাম আমরা। আমাকে গোবরাটে দাঁড় করিয়ে রেখে ডিভানের ওপর গিয়ে বসলেন হানা। আমার মনে প্রশ্ন, এখন কি করা? বললাম, মালকিন, ক্রিয়া তো সম্পন্ন হলো, এখন করণীয় কি? বলছি, মন দিয়ে শোনেন। 10,000 টাকা দিচ্ছি আপনাকে। ওটা দিয়ে ব্যবসা শুরু করেন। মণিমুক্তর কারবার,
রোজগার যথেষ্ট হয়ে গেলে ওই টাকা না হয় আমাকে ফিরিয়ে দেবেন, তবে এখনই না, 1 বছর পরে ঠিক এই দিনটিতে। আজকের তারিখটা মনে আছে তো? জি আছে, মার্চ মাসের 7 তারিখ, সন 1976। হিজরি কত তারিখ? ওরে বাবা, সেইটা তো বলতে পারবো না। আজ রাবি আল আউলের 6 তারিখ, হিজরি 1396 সাল। আগামী বছর এই দিন পার কইরা, অর্থাৎ 1397 হিজরির রাবিউল আউল মাসের 7 তারিখে নিয়ে আসবেন টাকাটা। আর হ্যাঁ, যদি আপনি চান তো আবারও নৈবেদ্য দিতে পারি আমরা মহান ইয়াহুদকে। প্রার্থনা জানাতে পারি আপনার বাবা আব্দুল মালিকের আত্মার মুক্তির জন্যে। আর যদি না আসেন ওই দিন, তাহলে টাকা ফিরিয়ে দিলেই বাকি, আর না দিলেই বাকি। চিরকালের জন্যে বাঁধা পড়ে যাবে আপনার বাবার আত্মা। আমার কথা বুঝতে পেরেছেন আপনি? তারিখ মনে থাকবা তো? হিজরি তারিখ এর মধ্যেই গলিয়ে ফেলেছি, মনে আছে শুধু মার্চের কথা। বললাম, জি মনে আছে। ঠিক আছে, এখন নিচে গিয়ে দেওয়ানজিকে পাঠিয়ে দেন। আমি তাকে বলে দিচ্ছি টাকাটা উনিই দেবেন আপনাকে। দেওয়ানজিকে উপরে পাঠিয়ে দিয়ে বসে আছি, এমন সময় ভিতর বাড়ির দরজার গোবরাটে কে যেন এসে দাঁড়ালো। ঘাগরা পরা মাঝবয়সী সেই মহিলা, মালকিনের খাস বাঁধি। ঘাড় বেঁকিয়ে ডানে বাঁয়ে চেয়ে আমার দিকে এগিয়ে এলো মহিলা। চওড়া ওড়নায় ঘাড় মাথা ঢাকা, শুধু পান খাওয়া লাল ঠোঁট আর ফর্সা মুখটা বেরিয়ে আছে। গোলগাল হাতে রেশমি চুড়ি। প্রথমে ভাবলাম দেওয়ানজিকেই খুঁজতে এসছে, পরে মত পাল্টাতে বাধ্য হলাম। মহিলা একবার আমার দিকে জুলজুল করে তাকাচ্ছে, আরেকবার পিছনে দরজার দিকে। কিছু বলবেন আমাকে? সাহাব, আপনার উমর কম আছে, আপনি ভোলে আদমি আছেন। এখানে না বিসি থাকবেন না। আর ইরা রুপইয়া দিতে চাইলে রুপইয়া লিবেন না। এই মঞ্জিলে অনেক সমস্যা আছে, এখনই পালিয়ে যান, জানকো খতরা হবে। আরো কিছু হয়তো বলতো মহিলা, কিন্তু থেমে গেল হঠাৎ করে। চটি ফটফটিয়ে কে যেন আসছে এদিকেই, সম্ভবত দেওয়ানজি। এদিকে চোখের নিমেষে উধাও হলো খাস বাঁধি। আমি হতভম্ব। ভালো মন্দ কোনো কিছু ভাবার আগেই টাকা হাতে দেওয়ানজি এসে হাজির। তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে রওনা হলাম মেসের উদ্দেশ্যে। তবে সারা পথ খচখচ করতে লাগলো মনের ভিতর। আসলে কি বলতে চেয়েছিল ওই মহিলা? পরের 2 দিন হোটেটির মতো হেঁটে চষে ফেললাম পুরনো ঢাকার অলিগলি। শেষমেশ শ্রীশচন্দ্র সাহা লেনে এক বসে যাওয়া সোনার দোকান খুঁজে বার করলাম। মারা গেছেন দোকানের মালিক সোনা সাহা। বাড়িতে ছোট ছোট 4টে ছেলে মেয়ে নিয়ে বিধবা বউ। টিনের 4 চালা একটা বাড়ি আছে, শুধু মাসকাবারি আয় নেই। দোকান বন্ধ হয়ে গেছে 6 মাস আগেই। বেচার চেষ্টা চলছে, কিন্তু খদ্দের পাওয়া যাচ্ছে না। গেলেও একেবারে জলের দাম বলছে তারা। এই দোকানটাকেই সিলেক্ট করলাম আমি। সালামি, অ্যাডভান্স এসবের বালাই নেই। কাউন্টার, শেলফ, ফার্নিচার, মায় কাচ দিয়ে ঘেরা ছোট্ট কেসের ভিতর সোনা মাপা দাঁড়িপাল্লা অবধি আছে। মাসকাবারি ভাড়া দিলেই হবে। রাস্তার মোড়ে ভঙ্গাই মিয়ার মাংসের দোকান, তারপরেরটা বাখরখানির, এরপর বিরিয়ানির দোকান ছাড়িয়ে চায়ের দোকানের পর আমার দোকান। নাম
ইয়াঘুত রত্ন ভাণ্ডার। একটা ভালো দিক হলো এই, আশেপাশে অন্য কোনো সোনার দোকান নেই। একটা মাত্র সম্পূর্ণ ভিন্ন দোকান হওয়ার কারণে সহজেই লোকের চোখে পড়ে। তার উপর এক লাইনে একই রকম দোকান হলে খদ্দের টানাটানির একটা বিষয় থাকে। এখানে ওসবের বালাই নেই। যারা আসবে তারা এখান থেকে জিনিস কেনার জন্যই আসবে। একবার ক্লায়েন্টেল গড়ে তুলতে পারলে আর পিছে ফিরে তাকাতে হবে না। 2000 টাকা হাতে রেখে বায়তুল মুকাররম থেকে 7500 টাকার সেমাই প্রেশাস স্টোন কিনলাম। 500 টাকা দোকান রং করার লাইটিং ঠিকঠাক করার পিছনেই খরচ হয়ে গিয়েছিল। নানান রকমের মুক্ত, গোমেদ, আকিক, পান্না আর নীলা, এছাড়াও একেবারে সস্তা কিছু কাচের পাথর কিনে থরে থরে সাজিয়ে রাখলাম শোকেসের ভিতর। দেখে যেন মনে হয় পাথরের অভাব নেই দোকানে। একই সাথে ঠিক করলাম ব্যবসায়ের নীতি। লোক ঠকানো চলবে না। 20% লাভ রেখে ছেড়ে দেবো পাথর। কেনার বেলাতে ওই 20%ই। তবে জেমের কন্ডিশন ভালো হতে হবে। আধ খাওয়া কিংবা ফাটা হলে যেটুকু ভালো আছে সেইটুকুরই দাম পাবে জেম বেচতে আসা খদ্দের। দেখতে দেখতে ফুলে ফেঁপে উঠল ব্যবসা। 2 জন সেলসম্যান আর 1 জন জেমোলজিস্ট রাখলাম। সেই সাথে পিছনের স্যাঁকড়া ঘরে পাথর কেটে ঘষে ঠিক করার জন্য কিনতে হলো সার্কুলার রক স আর ফ্যাসেটিং মেশিন সহ আরও টুকটাক অনেক টুলস। ভালো বেতন দিয়ে নিয়ে এলাম একজন বুড়ো ল্যাপিটারিস্ট অর্থাৎ মনিকার। তবে সমস্যা একটা রয়েই গেল। জ্যোতিষীর ব্যবস্থাপত্র মাফিক যারা রত্ন কিনতে আসে তাদেরকে ঠকিয়ে বিস্তর পয়সা পেতে চায় কোনো কোনো গণৎকার। কোন পাথরের কী দাম সাধারণ লোকের তা জানার কথা নয়। এটা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না। তার উপর এমন কোনো দেশীয় বা বহুজাতিক কোম্পানি নেই যারা এমআরপি বসিয়ে রত্ন বিক্রি করে। এই অনেকটা যার কাছ থেকে যত নেওয়া যায় ধরনের ব্যবসা। তো যা বলছিলাম, এইসব গণকেরা খদ্দের পাঠিয়ে যোগাযোগ করে, ধর্ণা দেয় কমিশনের জন্য। যতই বোঝানোর চেষ্টা করি আমরা খদ্দের ঠকাই না, আমাদের ফিক্সড রেট, ততই ফিক ফিক করে হাসে আর বলে, রাখুন মশাই, ব্যবসার আবার আদর্শ, কারবারের নীতি একটাই, মুনাফা। নিন নিন, ঝটপট মাল ছাড়ুন, ঘরে চাল নেই, বাজার করতে হবে। এদেরকে খুশি রাখার জন্যে টাকা দিতে হতো। হাজার হলেও নিয়মিত খদ্দের পাঠায় এরা। 20%-এর ভিতর 10% দিতে হতো এদের। সমিলের মেস থেকে চলে এসেছি বহু আগেই। টিপু সুলতান রোডে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। একটা ড্যাডসন গাড়িও কিনেছি। এখন হিরে রুবির মতো দামি পাথরও কেনা বেচা করি। নাম ডাক হয়েছে। ঢাকা তো বটেই, ঢাকার বাইরের থেকেও খদ্দের আসে দোকানে। সবার দৃঢ় বিশ্বাস এখানে খাঁটি জিনিস সব থেকে কম দামে পাওয়া যায়। ওদিকে বিক্রির বেলাতেও মেলে ভালো অঙ্কের টাকা। খদ্দেরের কাছ থেকে রত্ন কেনাতেই লাভ বেশি। 20% কমে কিনে 20% লাভে বিক্রি। লাভের পরিমাণ 40%। ব্যবসার কাজে এমন ব্যস্ত হয়ে পড়লাম, জিনজিরার হানা হাশেমির কথা প্রায় ভুলেই গেলাম। খদ্দেরের এমন চাপ, 7 দিনই খুলে রাখতে হয় দোকান। কিছু কিছু চাকুরিজীবী আবার কেবল রোববারেই আসে। এমনই এক রোববারে একা বসে আছি দোকানে, কর্মচারীরা সবাই সাপ্তাহিক ছুটিতে। এমন সময় এক বুড়ো মতো লোক এসে হাজির। পরনে ধুতি পাঞ্জাবি, বিদ্যাসাগরী চটি, গলায় কাঠের মালা আর মাথায় বিরাট চকচকে টাক। খ্যানখ্যানে গলায় লোকটা বলল, আমার কাছে 2টো পাথর আছে, বেচা যাবে? কি ধরনের রত্ন না দেখে তো বলা যাবে না। কাছে আছে ওগুলো? পাঞ্জাবির জেব থেকে 2টো নীলা বার করে কাচের কাউন্টারের ওপর রাখা ভেলভেটের কাপড়ের টুকরোর ওপর পাথর 2টো রাখল লোকটা। সবজেটে মাঝারি সাইজের নীলা, ভালো কোয়ালিটি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে দেখে নিলাম ভেতরে কোথাও ফাটল টাটল আছে কিনা। এরপর বললাম,
ঠিক আছে, এই দুটোর জন্য 400 টাকা পাবেন আপনি। ঠিক আছে, 400 টাকাই দেন। এ বড় ভাগ্যশালী রত্ন, যদি শরীরে হয় আর কি। এতদিন আগলে রেখেছি, কিন্তু এতদিনে বুঝলাম এ আমার জন্যে নয়। কি করেন আপনি? আর এগুলো পেলে নিবে কোথায়? আমি একজন জ্যোতিষী। একসময় খুব পসার ছিল, গণক নগেন নাগকে এক ডাকে চিনতে সবাই, কিন্তু এখন আর নেই। আজকাল খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া জ্যোতিষীদের কদর বেশি, কিন্তু ও সবই ব্যবসার কৌশল। বুড়ো হয়েছি, আরও রাস্তায় যেতে চাই না। টাকা গুনে নিয়ে চলে যাচ্ছেন নগেন নাগ। এমন সময় কি মনে করে পিছন থেকে ডাকলাম তাকে। বললাম, একটু দেখবেন আমার হাতটা। এক ঝলক আমার মেলে ধরা ডান হাতের তালুর দিকে তাকালেন নাগবাবু। বললেন, অল্প দিনের মধ্যে খুব বড় কোনো বিপদে পড়বেন আপনি। ভয়ানক প্রাচীন এক অপশক্তির প্রভাব পড়েছে আপনার উপর, সাবধানে থাকবেন। এই কথা বলেই তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে গেলেন নগেন নাগ। তৎক্ষণাৎ দোকানের বাইরে ছুটে এলাম আমি। দেখলাম হন হন করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন নগেন। দেখতে দেখতেই পৌঁছে গেছেন ভঙ্গায় মিয়ার মাংসের দোকানের কাছে। ফিরে এসে কাউন্টারের পিছনে বসলাম। ভাবতে লাগলাম নগেনের কথা। এমন সময় মনে পড়ল হানা হাশেমের বলা কথাগুলো। আরে, 1 বছর তো প্রায় পূর্ণ হতে যাচ্ছে। কত তারিখ আজ? ইত্তেফাক পত্রিকাটা দেখে বুঝলাম আজ মার্চ মাসের 5 তারিখ, সন 1977। যাক, 1 বছর পূর্ণ হতে এখনো 1 দিন বাকি আছে। তাহলে আত্মা ফাত্তা যাই হোক, টাকাটা ফিরিয়ে দিয়ে আসতে হবে। মাত্র 10,000 টাকা ফিরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। অমন বহু 10,000 এখন আমার কাছে আছে। পরদিন খুব ভোরে রওনা দিলাম বগুড়ার বালিহাটির উদ্দেশ্যে। স্থানীয় এক জহুরি খবর দিয়েছিল, বালিহাটির পুরনো জমিদার বংশের শেষ বংশধর হরনাথ হাজরা এখনো বেচা হয়ে যায়নি এমন কিছু রত্ন বিক্রি করতে চায়। মুক্তোর মালা, বাজুবন্ধ আর লকেটের রত্ন মিলিয়ে প্রায় 2 লাখ টাকার জেম কিনে ফিরতি পথ ধরলাম। খুশিতে ভরে আছে মন। কম করে হলেও 4 লাখ টাকায় বিক্রি হবে ওগুলো। সন্ধ্যের মুখোমুখি নগরবাড়ি ঘাটে ফেরিতে গাড়ি তুলে ড্রাইভার গেল টয়লেটে। গাড়ির পিছনের সিটে বসে আছি, এমন সময় এগিয়ে এলো বাচ্চা এক হকার। বগলের নিচে একতাড়া খবরের কাগজ নিয়ে বিক্রি করছে। দিনের শেষ, বাসি পত্রিকা আর কে কিনবে? বেচারা ওদিকে উইন্ডোর ওপাশে দাঁড়িয়ে আছে তো আছেই, ঘ্যান ঘ্যান করছে। স্যার স্যার নেন না একটা পত্রিকা, স্যার নেন না একটা পত্রিকা, স্যার স্যার একবার নিয়েই দেখেন, স্যার নেন না একটা পত্রিকা, ভালো ভালো খবর পেয়েছে, দেখেন নেন না একটা পত্রিকা স্যার। ছোঁড়ার কথা শুনে হাসি পেল আমার। পত্রিকায় আবার ভালো খবর থাকে নাকি? সবই তো যত সর্বনাশের সংবাদ। স্যার স্যার নেন না একটা পত্রিকা, স্যার নেন না। ভাবলাম কি নিয়ে একটা পত্রিকা, এত করে যখন বলছে। ভালো ভালো খবর বেরিয়েছে স্যার, নেন না একবার, একটুবার নিয়েই দেখেন স্যার। দাও, একটা ইত্তেফাক দাও। মনের অজান্তেই কিনে জানি না, প্রথমেই চোখ পড়ল পত্রিকার নামের নিচে তারিখগুলোর ওপর। ইংরেজি, বাংলা, হিজরি সব তারিখই লেখা আছে ওখানে। 23 ফাল্গুন 1383 বাং, 6 মার্চ
1977 খ্রিস্টাব্দ, 16ই রবিউল আউয়াল, 1397 হিজরি। পরদিন সকালে ধূপদুরস্ত কাপড় চোপড় পরে 600 টাকা দামের বাটা কোম্পানির নতুন জুতো মশমশিয়ে গিয়ে দাঁড়ালাম হানা হাশেমির বাড়ির ধনুক বাঁকা মাথাওয়ালা পেল্লায় লোহার গেটের সামনে। এগিয়ে এসে ফটকের সামনে দাঁড়ালো বিহারি দারোয়ান, কিন্তু পাল্লা খুলল না। বলল, বাড়িতে কেউ নেই জনাব। নেই মানে? মালকিন দেওয়ানজি কোথায় এরা? পাকিস্তানে চলে গেছে। কবে গেছেন ওনারা? আমার সাথে মালকিনের আজ দেখা করার কথা। বয়স্ক শিক্ষিত ধনী মহিলা, তার কথা রাখবেন না? তা কি করে হয়? मालकिन आपके लिए एक तो चिट्ठी छोड़ के गई, गार्ड रूम पे हैं, लाके देते हैं। थोड़ा ठहरिए यहाँ पे। ছোট্ট এক টুকরো কাগজ, তাতে লেখা 8 রবিউল আউয়াল 1397 হিজরি। জনাব আব্দুল খালেক, আজ আমরা সবাই পাকিস্তান চলে যাচ্ছি। গতকাল অর্থাৎ 7 রবিউল আউল 1397 হিজরিতে আপনাকে দেয়া 1 বছর সময়সীমা পেরিয়ে গেছে। আপনি সম্ভবত ইংরেজি তারিখটাই মনে রেখেছিলেন। হিজির সন চান্দ্র মাসে গণনার কারণে প্রতি 11 দিন এগিয়ে যায়। আপনার হিসেবে 7ই মার্চ হবে 17ই রবিউল আউল, 7 নয়। আপনাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম। বোঝাই যাচ্ছে ওতে মোটেও কর্ণপাত করেননি আপনি। যা হোক, ভুল করলে তার মাসুল দিতে হয়। আপনার বাবার আত্মা আর কখনোই ইয়াঘুতের হাত থেকে ছাড়া পাবেন না। আত্মার মুক্তির জন্যে প্রয়োজনীয় ক্রিয়া করেও কোনো লাভ নেই। আপনার কথা আমাদের মনে থাকবে। বিদায়। আল্লাহ হাফেজ। চিঠির শেষে কোনো নাম কিংবা সই নেই, তবে এটা যে হানা হাশেমির লেখা তাতে কোনো সন্দেহ নেই। যেরকম মুক্তোর মতো হাতের লেখা আর দামি কাগজ। চিঠি পড়া শেষ হতেই এক অনন্ত হতাশা ঘিরে ধরল আমায়। ঘোলা হয়ে এলো চোখের দৃষ্টি। মনের গহীনে বাজতে লাগলো, এত বড় ভুল করলাম কি করে? এখন আর ইয়াঘুত রত্ন ভাণ্ডারে বসি না আমি। সারাদিন দরজা জানলা খুলে শুয়ে থাকি বাসায়, পড়ে পড়ে ঘুমোই। রাতে ঘুমোতে পারি না, চোখের পাতা বুঝলেই একই স্বপ্ন দেখি বারবার। স্বপ্নটা এইরকম, অসংখ্য ফাটলওয়ালা গনগনে আগুনে লাভার চির অন্ধকার বিশাল এক প্রান্তর। সেই ফাটলের ভিতর দিয়ে লক লক করে বেরিয়ে আসছে কমলা আগুনের শিখা। বহু উপরে স্লেট রঙের আকাশে প্রকাণ্ড সব ধোঁয়ার কুণ্ডলির ভেতর উড়ে বেড়াচ্ছে ছেঁড়া ফাটা ডানাওয়ালা কঙ্কালসার ড্রাগনের দল। ফাটলের পাশে জ্বলন্ত লাভার উপর অসংখ্য চোখা মাথাওয়ালা পাথরের খুঁটি। সেই সব খুঁটিতে গেঁথে রাখা হয়েছে অগুন্তি মানুষের নগ্ন দেহ। প্রচণ্ড উত্তাপে ধীরে ধীরে পুড়ছে শরীরগুলো। মরণ যন্ত্রণায় আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করছে তারা। আগুনের প্রচণ্ড শোঁ শোঁ শব্দ ছাপিয়ে উপর দিকে উঠছে সেই সম্মিলিত আহাজারি আর কান্নার ধ্বনি। ধীরে
ধীরে ধীরে বহুদূর প্রান্ত থেকে কাছে আসতে থাকে একটা কালো পাথরের খুঁটিতে গাঁথা বিশেষ এক দেহ। আগুনে পুড়ে জামা হয়ে গেছে মানুষটার শরীরের চামড়া, আস্তে আস্তে গা থেকে খসে পড়ছে সেই ত্বক, বেরিয়ে পড়ছে ভিতরের হলদে চর্বি আর গোলাপি মাংস। প্রচন্ড উত্তাপে গলে গলে পড়ছে চর্বি, সেদ্ধ হচ্ছে মাংস। এরপর পরিষ্কার দেখতে পাই আগুনে ঝলসাতে থাকা সেই লোকটার মুখ, একেবারেই অক্ষত সেটা, যাতে অসহ্য যন্ত্রণায় মরণ চিৎকার করতে কোনো অসুবিধা না হয়। ক্রমেই লকলকে আগুনের কমলা আভায় দৃশ্যমান হয় সেই ঘামে ভেজা চকচকে মুখ, বাবার মুখ। আমার দিকে প্রচন্ড উত্তাপে সেদ্ধ হয়ে যাওয়া দইয়ের মতো ঘোলা চোখে তাকান আমার বাবা। অতি কষ্টে টেনে টেনে বলেন, খালে বাছা আমার, বড় কষ্ট, আমাকে এখান থেকে নিয়ে যা বেটা, আর তো পারি না, বড় কষ্ট। কেমন লাগলো আজকের গল্প জানান কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন আর হাই পয়েন্টস দিয়ে ভিডিওটাকে হাইপ করবেন। আমাদের নতুন শ্রোতা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আগামী গল্পগুলোর জন্য। খুব তাড়াতাড়ি ফিরছি একটি হাড় হিম ভয়ের গল্প নিয়ে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।